আসসালামু আলাইকুম। রাজনীতি মানে কি শুধু দুই পক্ষের মধ্যে বেছে নেওয়ার বাধ্যবাধকতা? আপনি যদি বলেন আমি একাত্তরের পক্ষে, আমি সংস্কারের পক্ষে, আমি গণতন্ত্র চাই, আমি লিবারেল সমাজ চাই, তাহলে কি আপনার সামনে সত্যি কোনো অপশান আছে? রিসেন্টলি এই প্রশ্নটাই তুলেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম। রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটা আলোচনা সভা হয় এবং সেখানেই তিনি এই অভিযোগগুলো করেন। আগামী সরকারকে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট বানানোর উদ্যোগ চলছে, এই ধরনের একটা শক্ত অভিযোগ তিনি করেছেন। কিন্তু তিনি এটা কেন বললেন? হাসনাত কায়ুম বলেন যে এস্টাবলিশমেন্ট এবং নির্বাচন কমিশন নির্বাচনকে ইচ্ছাকৃতভাবেই মাত্র দুই ধারার মধ্যে আটকে রেখেছে। তার ভাষায় তিনি যেমনটা বলেছেন হুবহু সেভাবেই বলছি, তাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তিনি বলেছেন, আপনি যদি একাত্তরের পক্ষে, লিবারেল সমাজের পক্ষে ভোট দিতে চান, তাহলে আপনাকে মেনে নিতে হবে বিএনপির লুটপাট আর দখলবাজির রাজনীতি। আর আপনি যদি ইসলামী অনুভূতি থেকে বা সংস্কারের পক্ষে ভোট দিতে চান, তাহলে আপনাকে চেপে যেতে হবে জামায়াতে ইসলামের গণহত্যার ইতিহাস। মানে কি দাঁড়াচ্ছে? একাত্তর, সংস্কার, গণতন্ত্র এই তিনটাকে একসাথে নিয়ে ভোট দেওয়ার মতো কোনো অপশনই নাকি রাখা হয়নি। এরপর তিনি আরও একটা অভিযোগ করেছেন। তিনি বলেছেন, আদালতের রায় থাকা সত্ত্বেও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নির্বাচনের নিবন্ধন দেওয়া হয়নি। তারা তখন পরিস্থিতি খারাপ না করতে কঠোর আন্দোলনে যায়নি, কিন্তু এখন স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাইলে পুলিশ দিয়ে সমর্থকদের ভয় দেখানো হচ্ছে, মনোনয়ন বাতিলের চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগও তিনি তুলেছেন। এই কারণে তারা আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপিল, উচ্চ আদালত সব বিকল্প খোলা রাখার কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, এই অভিযোগগুলো কতটা যুক্তিসঙ্গত? একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরেই মূলত দুইটা বড় ব্লকের মধ্যে ঘুরছে। ভোটারদের সামনে বাস্তব বিকল্প খুবই সীমিত পরিমাণে। এই জায়গা থেকে হাসনাত কায়ুমের কথার একটা বাস্তব সত্যতা কিন্তু আছে। সংস্কার, লিবারেল চিন্তা, একাত্তরের চেতনা সব একসাথে প্রতিনিধিত্ব করে এমন শক্তিশালী অপশন কিন্তু ভোটারদের জন্য খুবই কম, ভোটাররা কিন্তু খুবই কম পায়। তাই নির্বাচন দুই ধারার মধ্যে আটকে আছে, এই অভিযোগ পুরোপুরি অযৌক্তিক না। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আসে, সব দায় কি শুধু নির্বাচন কমিশন বা এস্টাবলিশমেন্টের? এখানে হাসনাত কায়ুমের বক্তব্য একটু এক পেশে হয়ে যায় না? কারণ বাস্তবতা হলো, বিকল্প রাজনীতি শুধু বাধার কারণে আটকে থাকে না। নিজেদের সাংগঠনিক দুর্বলতা, মাঠ পর্যায়ের উপস্থিতির অভাব, জনভিত্তির সীমাবদ্ধতাও একটা বড় কারণ। রাষ্ট্র সংস্কার আন্দোলনের চিন্তা বুদ্ধিবৃত্তিকভাবে কিন্তু শক্ত, কিন্তু সাধারণ মানুষের জীবনে এই মেসেজটা কতটা পৌঁছেছে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। রাজনীতিতে শুধু নৈতিক অবস্থান থাকলেই হয় না, ভোট ব্যাংক, সংগঠন সময় লাগে। এই জায়গায় দলটা কিন্তু এখনও পিছিয়ে আছে। আর আরও বড় ফ্যাসিস্ট বানানোর উদ্যোগ, এই যে কথাটা তিনি বলেছেন, এটা রাজনৈতিকভাবে কিন্তু খুবই শক্ত একটা কথা। এটা সতর্কবার্তা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তব প্রমাণের দিক থেকে এখনও অনেকটাই অনুমান নির্ভর কথা তিনি বলেছেন। এটা হয়তো চাপ তৈরির একটা কৌশল হতে পারে তাদের। তাই এই কথাটাকে চূড়ান্ত বাস্তবতা ধরে নেওয়ার আগে আরও তথ্য, আরও সময় দরকার। সব মিলিয়ে সার কথা হচ্ছে, হাসনাত কায়ুম যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো বাস্তব। এই প্রশ্ন না উঠলে সংস্কার নিয়ে কথাই হয় না। কিন্তু শুধু অভিযোগ করলেই কি বিকল্প রাজনীতি তৈরি হয়? প্রশ্ন তোলার পাশাপাশি জনগণের ভেতরে ঢুকে পড়ার রাজনীতি, এই জায়গায় এখনও অনেক বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্নটা হচ্ছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন কি সত্যিই এই দুই ধারার বাইরে গিয়ে একটা বাস্তব রাজনৈতিক বিকল্প হয়ে উঠতে পারবে, নাকি তারা থেকে যাবে মূলত একটি চাপ সৃষ্টিকারী বুদ্ধিবৃত্তিক আন্দোলন হিসেবেই? আপনার মতামত কি? কমেন্টে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।